রাতে রওনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য বিএনপির ব্যাপক প্রস্তুতি। ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে নিহত 5, আহত 2। এবং চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণে প্রস্তুত যুক্তরাজ্য বিএনপি। আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। প্রায় 7 বছর পর কাল দেখা হবে মা ও ছেলের। এদিকে খালেদা জিয়ার আগমনে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দর্শক, শাহিদ শফিকের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে যুক্তরাজ্য বিএনপিতে। শারীরিক অসুস্থতার কারণে নেতাকর্মীদের সঙ্গে এবার মতবিনিময় কর্মসূচি থাকছে না। চেয়ারপারসনের আগমনে বিমানবন্দর, হাসপাতাল বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় কেউ যেন ভিড় করতে না পারেন, সেজন্য যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে চিকিৎসা না দিয়ে হত্যার চেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। এই ফেসিবাদের পতনের পরে উনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে রওনা দিচ্ছেন। আমরা ব্রিটিশ বাংলাদেশিরা, বিএনপি পরিবার এবং প্রবাসী বাংলাদেশিরা দলমত নির্বিশেষে সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তারা সবাই প্রার্থনা করছে। যিনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশে আপসহীনভাবে কাজ করেছেন, আন্দোলন করেছেন, সেই মানুষটিকে এই জালিম মাফিয়া খুনি হাসিনা তার চিকিৎসার সুযোগ দেয় নাই। ম্যাডাম যত ডাক্তারের চিকিৎসার জন্য এখানে মধ্যে আসতেছেন, আমাদের এদেশে যারা যুক্তরাজ্য বিএনপি সহ কমিউনিটির লোকজন আসলে খুবই উৎফুল্ল যে ম্যাডাম অনেকদিন পরে এখানে আসতেছেন, আমরা ওনাকে দেখতে পাবো। আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি এবং জাতীয়তাবাদের পরিবারের যে সদস্যরা আছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত, কারণ গণতন্ত্রের জন্য যিনি আমরণ সংগ্রাম করেছেন সেই নেত্রীকে আমরা কাছে পাবো। বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স 8 জানুয়ারি সকাল 10টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পুরো পরিবার। সেখানেই 7 বছর পর দেখা হবে মা আর ছেলের। বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি চলে যাবেন লন্ডনের সবচেয়ে পুরনো বিশেষায়িত হাসপাতাল লন্ডন ক্লিনিকে। সেখানে ডাক্তার প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা চলবে তার। চিকিৎসার সামগ্রিক সমন্বয় করবেন তার পুত্রবধূ হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবায়দা রহমান এবং অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 6 সদস্যের মেডিকেল টিম। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকেরও লন্ডনে আসার সম্ভাবনা রয়েছে। প্রয়োজন হলে তাকে নেওয়া হতে পারে যুক্তরাষ্ট্রেও। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে রাজধানী গুলশানে ফিরোজায় আছেন আমাদের সহকর্মী আসিফ সুমিত। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমিত, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমিত, বেগম খালেদা জিয়া তো আজ রাতে লন্ডন সফরে যাচ্ছেন, তো এই সফর ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি এবং প্রস্তুতি কেমন দেখছেন? আপনার কাছে বিস্তারিত কি কি আছে এই মুহূর্তে আমাদের জানান। রোমানা, এখন বিকেল 5টা, আর খালেদা জিয়ার বিদেশ যাওয়া উপলক্ষে যে শিডিউলটি করা হয়েছে সেখানে তিনি 8টায় ফিরোজা থেকে বের হবেন, অর্থাৎ 3 ঘন্টা পরে এই ফিরোজা থেকে বেগম খালেদা জিয়া তার বিদেশে চিকিৎসার জন্য বের হয়ে যাবেন।
এটি বিএনপির কাছে বেশ প্রতীক্ষিত বিষয়, কারণ বেগম জিয়া বেশ কয়েক বছর যাবত অসুস্থ ছিল এবং বিভিন্ন সময় কিন্তু তার পরিবারের পক্ষ থেকে বিগত যে সরকার ছিল সেখানে কিন্তু দাবি করা হয়েছিল যে বেগম জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন। যদিও সে সময় সরকার অনুমতি দেয়নি, তবে এখন অর্থাৎ 5ই আগস্টের পরে নতুন সরকার এসে অনুমতি দিয়েছেন এবং সেই অনুমতির প্রেক্ষিতে কিন্তু বেগম জিয়া লন্ডন যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তাকে লন্ডনে পৌঁছে দিতে কাতারের আমিরের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছায় গতকাল সন্ধ্যা 7:40 এবং সেটিতেই মূলত বেগম জিয়া 15 জন সফর সঙ্গী নিয়ে, অর্থাৎ কাতার থেকে 4 জন চিকিৎসক এসেছিলেন, বাংলাদেশ থেকে 6 জন চিকিৎসক সহ তার ব্যক্তিগত সহকর্মী, দলীয় কেন্দ্রীয় নেতা এবং তার গৃহকর্মী সহ এই 15 জন সহ বেগম জিয়া 16 জন কাতার গমন করবেন, এমন তথ্যই আমরা এখন পর্যন্ত পেয়েছি। এবং তিনি যে পথে মূলত এই ফিরোজা থেকে বের হয়ে বিমানবন্দরে যাবেন সেই পথটিও কিন্তু বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। তিনি ফিরোজা থেকে বের হয়ে গুলশান 2-এর গোলচক্কর হয়ে বনানী এবং কালশি হয়ে তারপরে তিনি বিমানবন্দর পৌঁছবেন। সুতরাং সেই উপলক্ষে অর্থাৎ বেগম জিয়ার এই সুচিকিৎসার জন্য বিদেশ গমন, অর্থাৎ যেটি বিএনপির নেতাকর্মীদের জন্য বেশ প্রতীক্ষিত বিষয়, সেটির জন্য কিন্তু বিএনপি নেতাকর্মীরা এরই মাঝে ফিরোজের সামনে বেশ কিছু আমরা কর্মী সমর্থককে দেখছি এখানে এসেছেন এবং তার যারা বিদেশ যাত্রায় তার সঙ্গে যাবেন এমন ডাক্তার জাহিদকে আমরা এরই মধ্যে দেখেছি যে তিনি ফিরোজা এই বাসভবনের মধ্যে প্রবেশ করেছেন। এছাড়া অন্যরাও ধীরে ধীরে আসছেন বলে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত যেটি আসলে ভেতরের তথ্য আমরা জানতে পেরেছি যে বেগম জিয়ার যাওয়া উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যেটি সময় নির্ধারিত করে রাখা হয়েছে, অর্থাৎ রাত 8টায় তিনি ফিরোজা থেকে বেরোবেন, 9টার মধ্যে তিনি বিমানবন্দরে পৌঁছাবেন এবং 10টায় এখান থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। রোমানা। সুমিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী গুলশানের ফিরোজা থেকে বেগম খালেদা জিয়ার লন্ডন সফরের বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসিফ সুমিত। আমরা চলে যাচ্ছি আরো খবরে। এদিকে চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এক এয়ার অ্যাম্বুলেন্সে আজ ব্রিটেন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্সকে একটি ভাসমান হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সব ধরনের চিকিৎসার সুবিধাও। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স সম্পর্কে অজানা আরও কিছু তথ্য জানাচ্ছেন আফসানা নীলা। কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি তৈরি করা হয়েছে একটি এয়ারবাস A319 বিমানে। এটিকে একটি উড়ন্ত হাসপাতাল বলা যেতে পারে। এর ভেতরে রয়েছে অত্যাধুনিক সকল চিকিৎসা সুবিধা। এই বিমানগুলিতে সব ধরনের জরুরি চিকিৎসা নিশ্চিতের জন্য রয়েছে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম। এর মধ্যে আছে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, মনিটর, ইনফিউশন পাম্প এবং জরুরি ওষুধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। কঠিন পরিস্থিতিতে রোগীকে স্থিতিশীল রাখতে রয়েছে প্রয়োজনীয় সুবিধা। বিশেষ বিমানটিতে সবসময় অত্যন্ত দক্ষ ডাক্তার এবং নার্স থাকেন, যারা রোগীদের যথাযথ চিকিৎসা দিতে সক্ষম। রোগীর আরামের জন্য বিমানগুলো স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে, যাতে রোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য আলাদা আলাদা জায়গা থাকে। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স স্বয়ংসম্পূর্ণ। দীর্ঘ দূরত্বের যাত্রায়ও রোগীর সব ধরনের চাহিদা পূরণ করা সম্ভব। এয়ারবাস A319 এয়ার অ্যাম্বুলেন্স একটি অত্যাধুনিক এবং বিশ্বাসযোগ্য বিমান, যা জরুরি পরিস্থিতিতে রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা প্রদান করে। এর দ্রুত গতি, স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ এবং সবশেষ প্রযুক্তির চিকিৎসা সরঞ্জাম থাকায় এটি অন্যদের চেয়ে আলাদা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। অন্যান্য প্রসঙ্গ। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আহতদের কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে চাকরি দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় র্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনো হাতে পাননি বলেও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক নিহত হয়েছে এবং অনেক আহত হয়েছে। আমাদের যারা আহত হয়েছে তাদের একটা কর্মসংস্থানের কীভাবে ব্যবস্থা করা যায়, আমরা আমাদের এই ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমরা অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো।
ফরিদপুর সদরের মুন্সিবাজার এলাকায় ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে 2 জন। দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মুন্সিবাজার রেল ক্রসিংয়ে আটকে থাকা একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে তা দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 3 যাত্রী নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 2 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। কিশোরী ফেলানী হত্যার 14 বছর আজ। 2011 সালের এই দিনে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে নির্মম হত্যার শিকার হয় ফেলানিয়া। দেশ বিদেশে আলোচিত এই হত্যার বিচার কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় ন্যায় বিচারের অপেক্ষায় ফেলানির পরিবার। এদিকে হত্যায় অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা। দর্শক, আতাউর রহমান বিপ্লবের তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় বিএসএফ এর গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় কিশোরী ফেলানী খাতুন। দীর্ঘ সময় কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর লাশের ছবি দেশ বিদেশে সমালোচনার ঝড় তোলে। সমালোচনার মুখে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফ এর বিশেষ আদালতে এ হত্যার বিচার শুরু হলে 2 দফায় অভিযুক্ত বিএসএফ সদস্য অমেয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এরপর 2015 সালের 14 জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চের মাধ্যমে ফেলানীর বাবা নূর ইসলাম ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন। পরে কয়েক দফায় শুনানির দিন পেছালেও এখনও আদালতে ঝুলে আছে পিটিশনটি। জীবদ্দশায় মেয়ে হত্যার বিচার দেখে যেতে চান পরিবারের সদস্যরা। 14 বছরে কাঁটাতারের মধ্যে যে আমার ফেলানী মারা গেছে, আগে সরকার থাকলে কিন্তু বিচারটা যদি করতো তাহলে আর কাঁটাতারের মধ্যে কারো মার সন্তান হারাইতে হইতো না, কিন্তু উনি করেনি। করলে কিন্তু করতে পারতো। সে চিল্লেছে পাখি পানি মানি করে, কেউ কিন্তু বিএসএফ পানি দেয় না তাকে। আমাদের নতুন সরকার আসছে যখন আমি শুনছি যে উনিরা বিচারটা আমার ফেলানোর বিচারটা উনিরা বলছে বিচারটা করে দিবে, আমি এটি আশায় আছি যে বিচারটা উনি যেন করে দেয়। দীর্ঘদিন পর এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশা জানিয়েছেন এলাকাবাসী। শেখ হাসিনা সরকার আমলে আমার আব্বু আম্মা কান্নাকাটি বিচারটা চাইছে, কিন্তু সুস্থ বিচার এখন করে নাই। আমাদের গ্রামে অনেক মানুষ আশা করে আছে যেন বিচারটা যেন দ্রুতভাবে শেষ হয়ে যায়। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে সীমান্ত হত্যা কমবে বলে মনে করেন আইনজীবীরা। রিটটি দীর্ঘদিনেও নিষ্পত্তি হয়নি। আমরা আশা করছি যে ভারতের উচ্চ আদালত রিটটি দ্রুত নিষ্পত্তি করবেন। যদি প্রকৃত খুনি অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে ভারতের মানবাধিকারের প্রতি যে তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে এটা প্রমাণ হবে। নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলনিটারি গ্রামের নূর ইসলাম ও জাহানারা দম্পতির 8 সন্তানের মধ্যে সবার বড় ফেলানী। পরিবারের অভাব অনটন দূর করতে কাজের সন্ধানে সপরিবারে ভারতে চলে যান তারা। পরে মেয়েকে বিয়ে দিতে দালালের মাধ্যমে দেশে ফেরার সময় নিহত হয় ফেলানী। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রায় 2 মাস পর চালু হলো পটুয়াখালীর কলাপাড়ার পায়রা 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। সকালে তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহমনি জিকো জানান, গতকাল রাতে ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর আগে গত বছরের 9 নভেম্বর রক্ষণাবেক্ষণ কাজের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিট থেকে পুরো 1320 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী সমাজ বিপ্লবী ছিলেন। তিনি শুধু রাষ্ট্রের জন্য মানুষের স্বাধীনতা চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাবেক সভাপতি ইমেরিটাস অধ্যাপক ডাক্তার সিরাজুল ইসলাম চৌধুরী। দুপুরে গণবিশ্ববিদ্যালয়ে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে রচিত স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আদ্যপান্ত একজন বাংলাদেশি ছিলেন। তিনি ইচ্ছে করলে অনেক বড় সার্জন হতে পারতেন, বিত্তবান মানুষও হতে পারতেন, কিন্তু তিনি তা না করে জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের জন্য যুদ্ধ করে গেছেন। তার প্রতিষ্ঠিত প্রতিটি প্রতিষ্ঠানে ব্যক্তি মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা করে গেছেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কাজকে মূল্যায়ন করার আহ্বান জানান বক্তারা।
বিকেএমই এর সাবেক সহসভাপতি ও ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুমিনুল ইসলামের আদালত এই রায় দেন। গার্মেন্টস সেক্টরে সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় 2003 সালের 18 ফেব্রুয়ারি শহরের মাসদাইরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার। পরে নিহতের বড় ভাই তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। 2006 সালে 8 জানুয়ারি আদালতে 8 জনকে আসামি করে চার্জশিট দাখিল করলে মামলার বিচার শুরু হয়। হত্যাকাণ্ডের 21 বছর পর মামলায় আজ রায় হয়। রংপুর বিভাগের বৈষম্য নিরসনে আগামী 8 মার্চ ঢাকায় জাতীয় কনভেনশন করতে যাচ্ছে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। দুপুরে রংপুরে রংপুর বিভাগের বহুমাত্রিক দারিদ্রতা, শিল্পায়ন বন্ধ্যাত্ব ও বাজেট বৈষম্য নিরসনে করণীয় বিষয় কর্মশালায় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় একথা জানান সংগঠনটির নেতা ডক্টর আব্দুল্লাহ আল মামুন। এ সময় আগামী বাজেটে রংপুর বিভাগের জন্য বিশেষ বরাদ্দ, কৃষির উন্নয়নে তিস্তা বাস্তবায়ন কর্তৃপক্ষ গঠন, 2.5 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে, নিজস্ব অর্থায়নে বা ভূ রাজনৈতিক সংকট এড়াতে অন্য কোনো উন্নয়ন সহযোগিতার মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ রংপুর বিভাগের উন্নয়নে নানা সুপারিশ তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বাতিল হওয়া শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সন্তানদের পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে 2 ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো প্রশাসন ভবনের পাশে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় কর্মকর্তা কর্মচারীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের জন্য চালু থাকা পোষ্য কোটা সহ সব প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখতে হবে। দাবি আদায় না হলে বুধবার 15 দিবস কর্মবিরতি এবং কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি পালন করারও ঘোষণা দেন তারা। নেত্রকোনায় বিভিন্ন পরিবহনে শ্রমিক দলের নেতা চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা হয়েছে। সকালে মানববন্ধন চলার সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি সহ ধাওয়া পাল্টা ধাওয়ার সময় দুপক্ষের 10 শ্রমিক নেতা আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নেতারা বলেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে পরিবহনে চাঁদাবাজির ব্যাপক চাঁদাবাজি চলছে। এর প্রতিবাদে মানববন্ধন করতে চাইলে চাঁদাবাজ রিপনের নেতৃত্বে তৌফিক আহমেদ সহ কয়েকজন হামলা চালায়। চাঁদাবাজি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে। সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং এ তথ্য জানান উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ। তিনি জানান, কুয়েট সহ মোট 11টি ভেন্যুতে 1065টি আসনের বিপরীতে এবার 24,527 জন পরীক্ষার্থী অংশ নেবে। সকাল 9:30 থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে বেলা 12:30 পর্যন্ত। পরীক্ষা নির্বিঘ্ন করতে যানজট নিরসন সহ বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের প্রথম প্রোগ্রামিং ও রোবোটিক্স কমিউনিটি বাংলাদেশ স্টুডেন্টস প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক্স ক্লাবের আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল 2025। সোমবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ওয়ার্ল্ড এআই অ্যান্ড রোবোটিক্স ফাউন্ডেশন WRF এর অধীনে পরিচালিত এই আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন WARF এর সভাপতি ডক্টর মাহবুবুর রহমান, বিএসপিআরসির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আলিমুজ্জামান। বিএসপিআরসি আয়োজিত বাংলাদেশ ই-স্পোর্টস কার্নিভাল 2025 প্রতিযোগিতামূলক গেমিং উদ্ভাবন এবং প্রযুক্তি ভিত্তিক অনুপ্রেরণার মিশেলে এই যুগান্তকারী ইভেন্টে যুব সম্প্রদায়ের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানান বক্তারা। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাতে রওনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া, যুক্তরাজ্য বিএনপির ব্যাপক প্রস্তুতি। ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে নিহত 5, আহত 2। এবং চালু হলো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের 2য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।